নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কোম্পানি এবং সিইওদের বায়োগ্রাফি পেয়ে যাবেন। আজকে আমরা জানব ব্যাংক অফ আমেরিকা সম্পর্কে। ব্যাংক অফ আমেরিকা কর্পোরেশন হলো একটি আমেরিকান বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক পরিষেবা হোল্ডিং কোম্পানি, যার সদর দপ্তর নর্থ ক্যারোলিনার শার্লটে অবস্থিত। ব্যাংক অব আমেরিকা কর্পোরেট সেন্টারে, বিনিয়োগ ব্যাংকিং এবং সহায়ক সদর দপ্তর ম্যানহাটনে। ব্যাংকটি 1998 সালে ন্যাশনস ব্যাংক এবং ব্যাংক অব আমেরিকা এর একীভূতকরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি জেপি মর্গান চেস এর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকিং প্রতিষ্ঠান এবং বাজার মূলধনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক। ব্যাংক অব আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিগ ফোর ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। এটি জেপি মর্গান চেস, সিটি গ্রুপ এবং ওয়েল ফার্গো এর সাথে সরাসরি প্রতিযোগিতায় সমস্ত আমেরিকান ব্যাংক আমানতের প্রায় 10% পরিবেশন করে। এর প্রাথমিক আর্থিক পরিষেবাগুলো বাণিজ্যিক ব্যাংকিং, সম্পদ ব্যবস্থাপনা এবং বিনিয়োগ ব্যাংকিংয়ের চারপাশে আবর্তিত হয়। অপারেটিং আয় 28.3 বিলিয়ন 2023, নেট আয় 26.5 বিলিয়ন 2023, মোট সম্পদ 3.18 ট্রিলিয়ন 2023, কর্মচারী 2,13,000 2023। ব্যাংক অব আমেরিকা ফ্র্যাঞ্চাইজির প্রাচীনতম শাখাটি 1784 সালে চিহ্নিত করা যেতে পারে, যখন ম্যাসাচুসেটস ব্যাংক চার্টার ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল চার্টার যৌথ স্টক মালিকানাধীন ব্যাংক এর ইতিহাসে আরেকটি শাখা ইউএস ভিত্তিক ব্যাংক অফ ইতালির প্রসারিত, যা 1904 সালে আমাদের পিয়েত্রো জিয়ানিনি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি ইতালীয় অধিবাসীদের জন্য বিভিন্ন ব্যাংকিং বিকল্প প্রদান করেছিল যারা পরিষেবা বৈষম্যের সম্মুখীন হয়েছিল। মূলত সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে সদর দপ্তর। জিয়ান্নি 1922 সালে ব্যাংক ডি আমেরিকা ইতালিয়া অংশগ্রহণ করেন। 1950-এর দশকে ল্যান্ডমার্ক ফেডারেল ব্যাংকিং আইন পাশের ফলে দ্রুত বৃদ্ধির সুবিধা হয়েছিল। দ্রুত একটি বিশিষ্ট বাজার শেয়ার প্রতিষ্ঠা করে। 1998 সালের রাশিয়ান বন্ড ডিফল্টের পরে একটি উল্লেখযোগ্য ক্ষতি সহ্য করার পরে ব্যাংক আমেরিকা, যেমনটি তখন পরিচিত ছিল, শার্লট ভিত্তিক নেন্স ব্যাংক ইউএস 62 বিলিয়ন অংশগ্রহণ করেছিল। ইতিহাসের সর্ববৃহৎ ব্যাংক অংশগ্রহণের পর ব্যাংক অব আমেরিকা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়, একীভূতকরণ এবং অংশগ্রহণের একটি সিরিজের মাধ্যমে। এটি যথাক্রমে 2008 এবং 2009 সালে সম্পদ ব্যবস্থাপনার জন্য মেরিল লিঞ্চ এবং বিনিয়োগ ব্যাংকিংয়ের জন্য ব্যাংক অব আমেরিকা মেরিল লিঞ্চ প্রতিষ্ঠার মাধ্যমে তার বাণিজ্যিক ব্যাংকিং ব্যবসায়ের উপর ভিত্তি করে, এবং তারপর থেকে বোফা সিকিউরিটিজ নামকরণ করা হয়। ব্যাংক অব আমেরিকা এবং মেরিল লিঞ্চ ওয়েলথ ম্যানেজমেন্ট উভয়ই তাদের নিজ নিজ অফারে বড় বাজার শেয়ার ধরে রেখেছে। 2018 সালের হিসাবে বিনিয়োগ ব্যাংকটিকে ব্যাকেট এর মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম বিনিয়োগ ব্যাংক হিসেবে বিবেচনা করা হয়। এর সম্পদ ব্যবস্থাপনার পক্ষ ইউবিএস এর পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সম্পদ ব্যবস্থাপক হিসেবে $1.081 ট্রিলিয়ন সম্পদ ব্যবস্থাপনার অধীনে AUM পরিচালনা করে। বাণিজ্যিক ব্যাংকিংয়ে ব্যাংক অব আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন ডিসি এবং অন্যান্য 40টিরও বেশি দেশে খুচরা শাখাগুলো পরিচালনা করে, কিন্তু অজ্ঞতা রক্ষণাবেক্ষণ করে না। এর বাণিজ্যিক ব্যাংকিং পদচিহ্ন 4,600টি ব্যাংকিং কেন্দ্র এবং 16,000টি স্বয়ংক্রিয় টেলার মেশিন ATM
46 মিলিয়ন ভোক্তা এবং ছোট ব্যবসায়িক সম্পর্ক অন্তর্ভুক্ত করে। ব্যাংকের বৃহৎ বাজার শেয়ার, ব্যবসায়িক কার্যক্রম এবং অর্থনৈতিক প্রভাব। 2008 সালের আর্থিক সংকটের সময় বন্ধকি এবং আর্থিক প্রকাশ উভয় বিষয়ে অসংখ্য মামলা ও তদন্তের দিকে পরিচালনা করেছে। মধ্যবিত্ত এবং বৃহত্তম ব্যাংকিং সম্প্রদায়ের সেবা দেওয়ার জন্য এর কর্পোরেশন অনুশীলনগুলো 20 শতকের গোড়ার দিক থেকে একটি উল্লেখযোগ্য বাজারের অংশীদারিত্ব অর্জন করেছে। আগস্ট 2018 পর্যন্ত ব্যাংক অব আমেরিকা 313.5 বিলিয়ন বাজার মূলধন রয়েছে, যা এটিকে বিশ্বের 13তম বৃহত্তম কোম্পানিতে পরিণত করেছে। ষষ্ঠ বৃহত্তম আমেরিকান পাবলিক কোম্পানি হিসেবে এটি জুন 2018 পর্যন্ত বিক্রয়ে 103.98 বিলিয়ন অর্জন করেছে। ব্যাংক অব আমেরিকা 2020 ফরচুন 500 র্যাঙ্কিংয়ে মোট আয়ের দিক থেকে বৃহত্তম মার্কিন কর্পোরেশনের 25 নম্বরে ছিল। একইভাবে ফোর্বস দ্বারা করা 2023 সালের গ্লোবাল 2000 র্যাঙ্কিংয়ে ব্যাংক অফ আমেরিকা 6 নম্বরে ছিল। ব্যাংক অফ আমেরিকা লস অ্যাঞ্জেলেসে 1923 সালে ক্যালিফোর্নিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল। 1928 সালে এই ব্যাংকটি ইতালি অফ সান ফ্রান্সিসকো দ্বারা অংশগ্রহণ করা হয়েছিল, যা 2 বছর পরে ব্যাংক অব আমেরিকার নাম নেয়। ব্যাংক অব আমেরিকা ফ্র্যাঞ্চাইজির পূর্ব অংশটি 1784 সালে চিহ্নিত করা যেতে পারে, যখন ম্যাসাচুসেটস ব্যাংক চার্টার্ড হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম ফেডারেল চার্টার্ড যৌথ স্টক মালিকানাধীন ব্যাংক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চার্টার প্রাপ্ত একমাত্র দ্বিতীয় ব্যাংক। এই ব্যাংকটি ফিট বোস্টন হয়ে ওঠে, যার সাথে ব্যাংক অব আমেরিকা 2004 সালে একীভূত হয়। 1874 সালে শার্লটে বাণিজ্যিক ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়। সেই ব্যাংকটি 1958 সালে আমেরিকার ট্রাস্ট কোম্পানির সাথে একীভূত হয়ে আমেরিকান কমার্শিয়াল ব্যাংক গঠন করে। 2 বছর পর এটি উত্তর ক্যারোলিনা ন্যাশনাল ব্যাংকে পরিণত হয়, যখন এটি সিকিউরিটিজ ন্যাশনাল ব্যাংক অফ গ্রিনসবোরোতে সাথে একত্রিত হয়। 1991 সালে এটি C&S কর্পোরেশন অফ অ্যাটলান্টা অ্যান্ড নরফল্ক এর সাথে একীভূত হয়ে ন্যাশনাল ব্যাংক গঠন করে। ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রীয় অংশটি 1910 সালে যখন বাণিজ্যিক ন্যাশনাল ব্যাংক এবং কন্টিনেন্টাল ন্যাশনাল ব্যাংক অফ শিকাগো 1910 সালে একীভূত হয়ে কন্টিনেন্টাল এবং কমার্শিয়াল ন্যাশনাল ব্যাংক গঠন করে, যা কন্টিনেন্টাল ইলিয়ন ন্যাশনাল ব্যাংক অ্যান্ড ট্রাস্টে পরিণত হয়। 2001 সালে ম্যাকল সিইও পদ থেকে পদত্যাগ করেন এবং কেন লুইসকে তার উত্তরসূরি হিসেবে নাম দেন। 2004 সালে ব্যাংক অব আমেরিকা ঘোষণা করেছিল যে এটি নগদ এবং স্টক $47 বিলিয়ন বোস্টন ভিত্তিক ব্যাংক ফ্লিট বোস্টন ফিনান্সিয়াল ক্রয় করবে। ব্যাংক অব আমেরিকার সাথে একীভূত হয়ে এর সমস্ত ব্যাংক এবং শাখাগুলোকে ব্যাংক অব আমেরিকার লোগো দেওয়া হয়েছিল। 30 জুন 2005-এ ব্যাংক অব আমেরিকা ঘোষণা করেছিল যে এটি নগদ এবং স্টক $35 বিলিয়ন ক্রেডিট কার্ড জায়ান্ট MBNA ক্রয় করবে। ফেডারেল রিজার্ভ বোর্ড 15 ডিসেম্বর 2005-এ একীভূতকরণের চূড়ান্ত অনুমোদন দেয় এবং 1 জানুয়ারি 2006-এ একীভূতকরণ বন্ধ হয়ে যায়। ব্যাংক অব আমেরিকা ব্রাজিল সহ অন্যান্য ল্যাটিন আমেরিকার অনেক দেশে ব্যাংক বোস্টন নামে পরিচালিত হয়েছিল। লেনদেনের আগে ব্যাংক বোস্টনের ব্রাজিলিয়ান এর মধ্যে সম্পদ ব্যবস্থাপনা, প্রাইভেট ব্যাংকিং, একটি ক্রেডিট কার্ড পোর্টফোলিও এবং ছোট মধ্যবাজার এবং বড় কর্পোরেশন বিভাগ অন্তর্ভুক্ত ছিল। ব্রাজিলে এর 66টি শাখা রয়েছে এবং 2,30,000 ক্লায়েন্ট ছিল। চিলিতে ব্যাংক বোস্টন 44টি শাখা এবং 54,000 ক্লায়েন্ট ছিল এবং উরুগুয়েতে এটির 15টি শাখা ছিল। এছাড়াও উরুগুয়েতে
OCA নামে একটি ক্রেডিট কার্ড কোম্পানি ছিল, যার 23টি শাখা ছিল। উরুগুয়ে ব্যাংক, বস্টন NA-OCA এর সাথে যৌথভাবে 3,72,000 গ্রাহকের সেবা দিয়েছে। 15 সেপ্টেম্বর 2008-এ ব্যাংক অব আমেরিকা প্রায় 50 বিলিয়ন মূল্যের একটি সর্বস্টক চুক্তিতে কেনার অভিপ্রায় ঘোষণা করে। মেরিল লিঞ্চ তখন পতনের কয়েকদিনের মধ্যে ছিল এবং অংশগ্রহণ কার্যভাবে মেরিলকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করেছিল। প্রায় একই সময়ে ব্যাংক অব আমেরিকা ও লেহম্যান ব্রাদার্স কেনার জন্য আলোচনায় ছিল বলে জানা গেছে, তবে সরকারি গ্যারান্টির অভাবের কারণে ব্যাংক লেহম্যানের সাথে আলোচনা ত্যাগ করে। ব্যাংক তার 16 জানুয়ারি 2009 আয় প্রকাশের চতুর্থ ত্রৈমাসিকে মেরিল লিঞ্চে ব্যাপক ক্ষতির কথা প্রকাশ করে, যার জন্য সরকারের প্ররোচিত চুক্তির অংশ হিসেবে সরকারের সাথে পূর্বে আলোচনা করা হয়েছিল। অর্থের প্রয়োজন হয়েছিল। ব্যাংক অব আমেরিকার CEO কেনেথ লুইস কংগ্রেসের সামনে সাক্ষ্য দিয়েছিলেন যে মেরিল লিঞ্চের অংশগ্রহণের বিষয়ে তার কিছু ভুল ধারণা ছিল এবং সেই ফেডারেল কর্মকর্তা তাকে এই চুক্তিতে এগিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন, বা তার চাকরি হারানোর এবং ফেডারেল নিয়ন্ত্রকদের সাথে ব্যাংকের সম্পর্ক বিপন্ন করার জন্য চাপ দিয়েছিলেন। 16 জানুয়ারি 2009-এ ব্যাংক অব আমেরিকা অ্যাসেট রিলিফ প্রোগ্রাম এর মাধ্যমে মার্কিন সরকারের কাছ থেকে সম্ভাব্য ক্ষতির জন্য 20 বিলিয়ন এবং 118 বিলিয়ন গ্যারান্টি পেয়েছে। এটি 2008 সালে পতনে ট্রাম্প এর মাধ্যমে ব্যাংকে দেওয়া 25 বিলিয়নের অতিরিক্ত ছিল। 15 মার্চ 2009-এ প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমস-এ একটি নিবন্ধ অনুসারে ব্যাংক অব আমেরিকার ইন্টারন্যাশনাল গ্রুপের বেল আউটের মাধ্যমে সরকারি বেল আউট অর্থে অতিরিক্ত 5.2 বিলিয়ন পেয়েছে। 3 আগস্ট 2009-এ ব্যাংক অব আমেরিকা 5.8 বিলিয়ন পর্যন্ত বোনাস প্রদানের চুক্তি না করার জন্য মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ভর্তি বা অস্বীকার ছাড়াই 33 মিলিয়ন জরিমানা দিতে সম্মত হয়। মেরিল ব্যাংকটি একীভূত হওয়ার আগে বোনাস অনুমোদন করেছিল, কিন্তু শেয়ার হোল্ডাররা যখন মেরিল অংশগ্রহণের অনুমোদনের কথা বিবেচনা করেছিল, তখন 2008 সালের ডিসেম্বর সেগুলো শেয়ার হোল্ডারদের কাছে প্রকাশ করেনি। কেন লুইস, যিনি বোর্ডের চেয়ারম্যানের পদ হারিয়েছিলেন, তিনি ঘোষণা করেছিলেন যে তিনি মেরিল লিঞ্চ কেনার বিষয়ে বিতর্ক এবং আইনি তদন্তের কারণে 31 ডিসেম্বর 2009 থেকে কার্যকরী CEO হিসেবে অবসর নেবেন। ব্রাদার্স ময়নিহান 1 জানুয়ারি 2010 থেকে কার্যকরী প্রেসিডেন্ট এবং CEO হন এবং পরবর্তীতে ক্রেডিট কার্ড চার্জ অফ এবং লেনদেনগুলোর জানুয়ারিতে হ্রাস পায়। ব্যাংক অব আমেরিকাও ড্রবলড অ্যাসেট রিলিফ প্রোগ্রাম থেকে প্রাপ্ত 45 মিলিয়ন ফেরত দিয়েছে। 2011 সালে ব্যাংক অব আমেরিকা আনুমানিক 36,000 জন লোকের কর্মী কমানো শুরু করে, যা 2014 সালের মধ্যে প্রতি বছর 5 বিলিয়ন সঞ্চয় করতে আবেদন রাখে এবং মিতব্যয়ী প্রতিষ্ঠান। ব্যাংক অব আমেরিকা 2012 সালের শেষ নাগাদ দ্রুত ফ্যাশনে প্রায় 16,000 চাকরি কমিয়েছে, কারণ নতুন নিয়ম এবং ধীর অর্থনীতির কারণে রাজস্ব হ্রাস অব্যাহত রয়েছে। এটি প্রজেক্ট নিউ BAC নামে একটি খরচ কাটিং প্রোগ্রামের অধীনে 30,000 চাকরিগুলোকে বাদ দেওয়ার জন্য 1 বছর আগে একটি পরিকল্পনা রাখে। 2014 সালের প্রথম ত্রৈমাসিকে বার্কশায়ার ব্যাংক $14,004 মিলিয়ন সেন্ট্রাল এবং ইস্টার্ন নিউ ইয়র্ক 20টি ব্যাংক অব আমেরিকার শাখা ক্রয় করে। শাখাগুলি ছিল ইউটিকা, রোম অঞ্চল থেকে এবং মুহাক উপত্যকার পূর্ব দিকে রাজধানী অঞ্চলে। এপ্রিল এবং মে 2014-এ ব্যাংক অব আমেরিকা মিশিগানে হান্টিংটন
ব্যাংক শেয়ারের কাছে 2 ডজন শাখা বিক্রি করেছে। স্থানগুলোকে সেপ্টেম্বর হান্টিংটন ন্যাশনাল ব্যাংকের শাখায় রূপান্তরিত করা হয়েছিল। 2005 সালে ব্যাংক অব আমেরিকা $3 মিলিয়ন চীনের 4টি বড় ব্যাংকের মধ্যে একটি চায়না কনস্ট্রাকশন ব্যাংকের 9% অংশীদারিত্ব অংশগ্রহণ করে। এটি চীনের ক্রমবর্ধমান ব্যাংকিং সেক্টরে কোম্পানির বৃহত্তম অভিযানের প্রতিনিধিত্ব করে। হংকং, সাংহাই এবং গুয়াংজুতে ব্যাংক অব আমেরিকার অফিস রয়েছে এবং এই চুক্তির ফলস্বরূপ তারা চীনে ব্যবসা ব্যাপকভাবে প্রসারিত করতে চাইছিল। 2008 সালে ব্যাংক অব আমেরিকা 2008 ALB হংকং ল অ্যাওয়ার্ডে বছরের সেরা প্রকল্প অর্থ চুক্তিতে ভূষিত করা হয়েছিল। নভেম্বর 2011-এ ব্যাংক অব আমেরিকা চায়না কনস্ট্রাকশন ব্যাংকে তার বেশিরভাগ অংশীদারিত্ব বিচ্ছিন্ন করার পরিকল্পনা ঘোষণা করেছিল। 2013 সালের সেপ্টেম্বরে ব্যাংক অব আমেরিকা চায়না কনস্ট্রাকশন ব্যাংকে তার অবশিষ্ট অংশীদারিত্ব $1.5 বিলিয়ন বিক্রি করে, যা দেশ থেকে ফার্মের সম্পূর্ণ প্রস্থানকে চিহ্নিত করে। ব্যাংক অব আমেরিকা তার অভ্যন্তরীণ বাজারে তার 90% রাজস্ব তৈরি করে। ব্যাংক অব আমেরিকার কৌশলের মূল হলো তার দেশীয় বাজারে 1 নম্বর ব্যাংক হওয়া। এটিই তাদের মূল উদ্দেশ্য। ভোক্তা ব্যাংকিং কোম্পানির বৃহত্তম বিভাগ গ্রাহকের এবং ছোট ব্যবসায় আর্থিক পরিষেবা প্রদান করে, যার মধ্যে রয়েছে ব্যাংকিং, বিনিয়োগ, বণিক পরিষেবা এবং ব্যবসায়িক ঋণ, বন্ধকি এবং ক্রেডিট কার্ড সহ ঋণ প্রদানের পণ্য। এটি মেরিল এস এর মাধ্যমে স্টক ব্রোকার পরিষেবা প্রদান করে। বিনিয়োগের জন্য একটি নির্দিষ্ট বিভাগ এবং সম্পর্কিত পরিষেবা যেমন গবেষণা এবং কল সেন্টার। কাউন্সিল মেরিল লিঞ্চ ব্যাংক অব আমেরিকার একটি সহায়ক সংস্থা হওয়ার পরে ভোক্তা ব্যাংকিং বিভাগ 2016 সালে কোম্পানির মোট রাজস্বের 38% প্রতিনিধিত্ব করে। কোম্পানিটি সুদের আয়, পরিষেবা চার্জ এবং ফি থেকে রাজস্ব আয় করে। ব্যাংক অব আমেরিকা গ্লোবাল এটিএম অ্যালায়েন্সের সদস্য। বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক ব্যাংকের একটি যৌথ উদ্যোগ যা আন্তর্জাতিকভাবে ভ্রমণ করার সময় গ্লোবাল এটিএম অ্যালায়েন্সের মধ্যে অন্য ব্যাংকে তাদের এটিএম কার্ড বা চেক কার্ড ব্যবহার করে গ্রাহকদের জন্য কম ফি প্রদান করে। এই বৈশিষ্ট্যটি একটি ডেবিট কার্ড ব্যবহার করে উত্তোলনের জন্য সীমাবদ্ধ এবং ব্যবহারকারীরা এখনও বৈদেশিক মুদ্রা রূপান্তর ফি, ক্রেডিট কার্ড থেকে তোলা এখনও নগদ অগ্রিম ফি এবং বৈদেশিক মুদ্রা রূপান্তর ফি সাপেক্ষে। গ্লোবাল ব্যাংকিং বিভাগ ব্যাংকিং পরিষেবা প্রদান করে, যার মধ্যে বিনিয়োগ ব্যাংকিং এবং ব্যবসায়িক পণ্যগুলোকে ঋণ দেওয়া রয়েছে। 9 এপ্রিল 2019-এ কোম্পানি ঘোষণা করেছে যে 1 মে 2019 থেকে ন্যূনতম মজুরি বাড়ানো হবে যতক্ষণ না এটি 2021 সালের প্রতি ঘন্টায় $20 লক্ষে পৌঁছায়। ব্যাংক অফ আমেরিকার প্রধান নির্বাহী অফিসগুলো ব্যাংক অব আমেরিকা কর্পোরেশন সেন্টার, শার্লট, নর্থ ক্যারোলিনা অবস্থিত। 100 নর্থ ট্রায়ান স্ট্রিটে অবস্থিত এবং 1992 সালে সম্পন্ন হয়েছে। 871 ফুট 265 মিটার। 2012 সালে ব্যাংক অব আমেরিকার ALEC এর সাথে সম্পর্ক ছিন্ন করে। আন্তর্জাতিক অফিস ব্যাংক অব আমেরিকার গ্লোবাল কর্পোরেশন এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর মার্কিন সদর দপ্তর শার্লটে, ইউরোপিয়ান সদর দপ্তর ডাবলিনে এবং এশিয়ার সদর দপ্তর হংকং ও সিঙ্গাপুরে রয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তা হিউ ম্যাককল 1998 থেকে 2001 সিইও ছিলেন এবং 2 নম্বর সিইও ছিলেন কেন লুইস 2001 থেকে 2009 পর্যন্ত ছিলেন। 3 নম্বরে ছিলেন বায়ান ময়নিয়াক 2010 থেকে এখনও পর্যন্ত তিনি ব্যাংক অব আমেরিকার সিইও রয়েছেন। আমাদের এরকমের কোম্পানি এবং সিইওদের বায়োগ্রাফি পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সবাইকে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট বাটনে ক্লিক করুন।
সামনে আপনারা কোন ভিডিও চাচ্ছেন সে ভিডিও জন্য অ্যাপ্লাই করুন। কোন ভিডিও দিলে আপনাদের শিখতে ভালো হবে, বুঝতে সুবিধা হবে, সেই ভিডিওগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের